আজকে আমরা শিখব মোবাইল ফোনের মধ্যে এলডিও ব্যবহার করা হয় কেন। আমাদের মোবাইল ফোনের মধ্যে অনেকগুলো এলডিও থাকে এবং এই এলডিও গুলো একটা ভোল্টেজ ক্রিয়েট করে। যেমন ধরুন 2.8 ভোল্ট, 1.8 ভোল্ট। এই যে ভোল্টেজ গুলো 1.8 বা 2.8, 2.0, এইসব ভোল্টেজ গুলো তো পাওয়ার আইসি তৈরি করে, মানে এগুলোকে আমরা রেগুলেটেড ভোল্টেজ বলতে পারি। তাহলে সেই ভোল্টেজ গুলো পাওয়ার আইসির মাধ্যমে তৈরি না করিয়ে কেন এলডিও ব্যবহার করা হলো? পাওয়ার আইসির কিছুটা চাপ কমে যায়, মানে লোড কিছুটা কমে যায়। যেমন ধরুন, পাওয়ার আইসির সব থেকে দায়িত্বপূর্ণ কাজ হলো সিপিইউ কে ভোল্টেজ পাঠানো, বাক ভোল্টেজ, হাই অ্যাম্পিয়ার যুক্ত ভোল্টেজ, এবং আরো কিছু কিছু রেগুলেটেড ভোল্টেজ পাওয়ার তৈরি করে। এবার যদি কোন সেকশনে কখন ভোল্টেজ প্রয়োজন সেই অনুযায়ী ভোল্টেজ একবার অফ করো একবার অন করো, মানে সিপিইউর কথা মতো আর কি, একবার অফ করো একবার অন করো। এই যে বারবার অফ করা অন করা, এতে করে কি হয়, পাওয়ার আইসির উপর বেশি কাজের দায়িত্ব পড়ে যায়, এবং সেই দায়িত্ব একটু যদি কম করে দেওয়া যায় তাহলে পাওয়ার আইসিটা একটু বেশি দিন টিকবে, মানে ভালো থাকবে। সেই জায়গা থেকে এলডিও কিন্তু কিছুটা দায়িত্ব নিয়ে নেয়। যেমন ধরুন, এলডিওর একটা ইন, ভি ইন, মানে এখানে ভোল্টেজ ইনপুট হয়, যে ভোল্টেজটাকে ও কনভার্ট করে আউটপুট দিয়ে বের করে দেয়। এবার এই যে ভোল্টেজটা ভি ইন, এখানে সবসময়ের জন্য ভোল্টেজ দেওয়া থাকে, এই ভোল্টটা কিন্তু অফ হয় না। তাহলে আউটপুট কখন হবে? যখন কিনা এই এনাবেল প্রান্তে সিপিইউ থেকে একটা ভোল্টেজ দেওয়া হবে। এবার একটু যদি এক্সাম্পল দেওয়া যায় যে ভোল্টেজ ইন কেমন হতে পারে, আউটপুট কেমন হতে পারে, এনাবেল কেমন হতে পারে, সেগুলো আমরা একটু জেনে নিই। আর এখানে একটা গ্রাউন্ডও থাকে, গ্রাউন্ড যে কোনো পার্সের জন্য গ্রাউন্ড প্রয়োজন হয়। এবার এই ভি ইন অনেক ক্ষেত্রে ভিপিএইচ হতে পারে, আবার অনেক ক্ষেত্রে পাওয়ার আইসি থেকে আগত রেগুলেটেড ভোল্টেজও হতে পারে। যেমন ধরুন, যদি ভিপিএইচ ভোল্ট আসে তাহলে কত ভোল্ট হবে? 3.7 ভোল্ট। আর যদি পাওয়ার আইসি থেকে আসে সেটা হতে পারে 2.0, হতে পারে 3.0, যাই হোক, সেই ভোল্টেজটাকে এই এনাবেল যখন ইন হয় এলডির মধ্যে, তখন এই ভোল্টেজটাকেই একটু ভোল্টেজ ড্রপ করে আউটপুট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। ওই জন্য এর নাম হলো লো ড্রপ আউট। এখন একটা মজার বিষয় হলো, ধরুন এখানে 2.0 দেওয়া হলো, 2.0, আর এখান থেকে আউটপুট হচ্ছে ধরে নিন 1.8, 1.8। এনাবেলে দেওয়া হয় কত? এই সিপিইউ এই এনাবেল প্রান্তে ভোল্টেজ দেয় 1.8। কি মজার ব্যাপার না? তাহলে এখানে যদি 1.8 সিপিইউ তৈরি করতেই পারলো, তাহলে সেই 1.8 ভোল্ট তো এখান থেকে এখানে না দিয়ে, মানে এলডিওটাকে ইউজ না করে যদি সরাসরি এখানে দিয়ে দেওয়া যেত। বা যদি এমন হয়, ধরুন এই এলডিওটা খারাপ হয়ে গেছে, এবার আমরা কি করলাম, এই এলডিওটাকে ফেলে দিয়ে এখান থেকে এনাবেলটা 1.8 ভোল্ট আমরা পৌঁছে দিলাম আউটপুটে, তাহলে কি হবে? দেখুন, ভোল্টেজ 1.8 ভোল্ট পৌঁছে গেল, কিন্তু তাতেই যে সেই সেকশনটা কাজ করবে সেটা নাও হতে পারে। তার কারণ, আমরা ওই ভোল্টেজ এবং কারেন্ট যে ভিডিওটা দেখেছিলাম, ওখানে দেখেছিলাম যে কোনো একটা ডিভাইস কাজ করার জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন তাকে ততটুকু ভোল্টেজ দিতে হবে, এবং যতটুকু কারেন্ট প্রয়োজন ততটুকু কারেন্ট তাকে দিতে হবে। তার থেকে যদি কম পরিমাণ কারেন্ট পৌঁছায় তাহলে কিন্তু সেই সেকশন কাজ করবে না। এখানে ভোল্টেজটা একই, 1.8 ভোল্ট ইনপুটে, মানে আপনার এনাবেলে, আর আউটপুটে 1.8 ভোল্ট, কিন্তু এই দুটোর অ্যাম্পিয়ারটা আলাদা হয়। যেটা সিপিইউ দিচ্ছে তার অ্যাম্পিয়ার খুব সামান্য, আর এই আউটপুটে যে অ্যাম্পিয়ারটা আউটপুট হচ্ছে সেটা অ্যাম্পিয়ারটা যেরকম প্রয়োজন তেমনই থাকছে। তার কারণ, এই ভোল্টেজটা তৈরি করছে এলডিও কিভাবে? এই যে ভি ইন, এখানে 2.8 হোক বা 3.7 হোক, যাই হোক, এই ভোল্টেজটাকে কনভার্ট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে আউটপুটের মধ্যে দিয়ে। কখন? যখন এনাবেলটা এই এলডিও পাচ্ছে ঠিক তখন। যখন এনাবেল পাচ্ছে না তখনই এটাকে আবার অফ করে দেওয়া হলো এইভাবে। এটা তো গেল পাওয়ার আইসির একটু লোড কমলো, চাপ কমলো, পাওয়ার আইসি দীর্ঘদিন চলবে। আমাদের কি সুবিধা হলো? পাওয়ার আইসির দাম বেশি, আর এলডিওর আপনি একটা পুরোনো বোর্ড থেকে একটা সেম কনফিগারেশনের এলডিও খুলে আপনি লাগিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ প্রায় হলো, মানে প্রায় হলো না বললেই চলে। তার মানে অনেক কম খরচা কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারেন। এটা হলো একটা স্যামসাং M31 এর এলসিডি সেকশন।
আমরা জানি এলসিডি সেকশনে একটা 1.8 ভোল্ট প্রয়োজন হয়, সেইটা কোনটা? এই দেখুন, এই সেই 1.8 ভোল্ট, এই আসছে, এই এসে কোথায় যাচ্ছে, এই 16 নাম্বার ঢুকছে। এটা হলো এই এলডিওর আউটপুট। আর এর ইনপুট কোনটা? ইনপুট ভোল্টেজ যেটা, সেটা হলো এই দেখুন 2.0। কোথায় ইনপুট হচ্ছে? এখানে। এখানে প্যারালাল একটা ক্যাপাসিটর আছে। এটা হলো এর এনাবেল লাইন, যেটা আসছে সিপিইউ থেকে। চলুন দেখা যাক। এই দেখুন, এনাবেলটা আসছে কোথা থেকে? এলসিডি এনাবেল 1.8 ভোল্ট হলো সিপিইউ থেকে। আর ইনপুটে কি আছে? 2.0। আউটপুটে কি? 1.8। আর একটা দেখুন, এখানে আর একটা এলডিও আছে, এই যে এই এলডিওর এনাবেল 3.0, আউটপুট কত? 3.0। কিন্তু এর ইনপুট যে ভোল্টেজ, ওয়ার্কিং ভোল্টেজ যেটা, সেটা হলো ভিপিএইচ, মানে 3.7 ভোল্ট। তাহলে 3.7 ভোল্টেজটাকে 3.0 ভোল্টে কনভার্ট করে এই এলডিও। এবং কখন? যখন এনাবেল প্রান্তে 3.0 ভোল্ট সিপিইউ থেকে আসে, খুব কম অ্যাম্পিয়ার যুক্ত, জাস্ট অন করার জন্য। যখনই দেওয়া হয় তখনই এই ভিপিএইচ যে 3.7 ভোল্ট, সেটাকে কনভার্ট করে 3.0 ভোল্টে পরিণত করে এই ডিসপ্লে কানেক্টরে পাঠিয়ে দেওয়া হলো। কি মজার ব্যাপার! এবার প্রশ্ন হচ্ছে, যদি খারাপ হয়ে যায়, মানে একটা এলডিও খারাপ হয়ে যায়, খারাপ হওয়া মানে কি? এক হতে পারে ওপেন হয়ে যেতে পারে, দুই শর্ট হয়ে যেতে পারে। ওপেন হয়ে যাক বা শর্ট হয়ে যাক, আউটপুটে কোনো রেজাল্ট পাওয়া যাবে না, সেটাই তো। এবার কখন আমরা বুঝতে পারবো এটা শর্ট হয়েছে কি ওপেন হয়েছে? জিআর চেক করতে পারেন, অথবা এই ইনপুট যে ভোল্টেজটা ভি ইন, মানে মেইন ভোল্টেজ যে ইন, সেখানে ভিপিএইচ ভোল্টেজ আসছে কিনা এটা আপনি দেখতে পারেন। আর এই এনাবেল প্রান্তে 3.0 বা এই এলডিওর ক্ষেত্রে 1.8 ভোল্ট আসছে কিনা। যদি এই দুটো ভোল্টেজ আসে, তাহলে আউটপুটে তো অবশ্যই ভোল্টেজ বেরোনো উচিত। এবার ধরুন আউটপুটে ভোল্টেজ আউটপুট হচ্ছে না, সেটাও কিন্তু আর একটা কারণে হতে পারে। যদি শর্ট থাকে এই লাইনটা, তাহলে এখানে দুটো মাত্র ক্যাপাসিটর আছে, একবার তুলে দেখে নিন যে এই লাইনটা শর্ট গেল কিনা। যদি শর্ট চলে যায়, তাহলে ওই ক্যাপাসিটর চেঞ্জ করে দিন, দেখবেন এখান থেকে ভোল্টেজ আউটপুট হওয়া শুরু হলো। তার মানে এই এলডিও কিন্তু তখন খারাপ হয়নি। আর যদি সত্যি সত্যি এলডিও খারাপ হয়, এই আউটপুট লাইন কোনো শর্ট নেই, এবং এনাবেল বা ভোল্টেজ ইন লাইনে যদি ভোল্টেজ আপনি পেয়ে যান, আউটপুটে কিছু পাচ্ছেন না, তাহলে কিন্তু এই এলডিওটা খারাপ আছে। সেক্ষেত্রে এলডিও চেঞ্জ করে দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এলডিও পাবো কোথায়? দেখুন, এখানে চেক করতে হবে আপনার কনফিগারেশন। ভোল্টেজ ইন কত? ভিপিএইচ 3.7 ভোল্ট। আর এনাবেলে কত? 3.0। আউটপুটে কত? 3.0। এই সেম কনফিগারেশন যে কোনো বোর্ড, যে কোনো কোম্পানির আপনি যেখানেই পাবেন না কেন, সেখান থেকে তুলে এনে আপনি এখানে বসিয়ে দিন, তাহলে কিন্তু কাজ করা শুরু করবে। কনফিগারেশন আর পিন নাম্বারটা মিলিয়ে নেবেন। আর যদি শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গেলে ওই, যদি এই লাইনটা শর্ট হয়, তাহলে ভিপিএস তো পুরোই শর্ট হয়ে যাবে। মানে ওই তখন ভিপিএস শর্ট হলে কি করতে হয়, সেইটা করতে হবে। তারপর আপনি বুঝবেন যে এই এলডিও খারাপ হয়েছে। আর যদি এনাবেল শর্ট হয়, তাহলে সিপিইউর দিকে থেকে গন্ডগোল। এনাবেল খুব কম শর্ট হয়, না হওয়ার কিছু নেই, হতেই পারে। তখন আমাদের সিপিইউ রিভলভ করে দেখতে হতে পারে। আর যদি সিপিইউর ওই পিনটা ভেতর থেকে খারাপ হয়ে গেছে, তাহলে তো সিপিইউ চেঞ্জ করা ছাড়া উপায় নেই। তাহলে একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হলো, যে যদি এলডিও খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কখনোই এই 1.8 ভোল্টটা এই পর্যন্ত জাম্পার করতে পারবেন না। আবার যদি এই এলডিও খারাপ হয়, তাহলে এই 3.0 ভোল্ট এখানে জাম্পার করে দিতে পারবেন না, একদমই করা যাবে না। আশা করি কারণটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো প্রতিবারের মতো কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।